হ্যালো। হুম। তো আমরা পরেরটা শুরু করি আবার আমাদের নেক্সট টপিক ফর রিভিশন। তো আমরা আগে দুইটা রিভিশন দিলাম, টপিক 5 টপিক 6 অপারেটিং সিস্টেম এন্ড নেটওয়ার্কস। এবার আমরা রিভিশন দিব হচ্ছে আমাদের রিভিশন যে পর্যন্ত আমরা পড়ে রাখছিলাম তার লাস্ট টপিক ইন্টেল 8086। এটা এই পর্যন্ত হচ্ছে আমরা করোনার জন্য যে লকডাউন তার আগ পর্যন্ত পড়াতে পারছিলাম। তার লাস্ট টপিক কম্পিউটার ফান্ডামেন্টালস কোর্সে আমরা পড়াছিলাম হচ্ছে ইন্টেল 8086। এটা হচ্ছে একটা ছোট সিপিইউ মাইক্রোপ্রসেসর। তো মাইক্রোপ্রসেসরটা দেখতে কিরকম ছিল, এরকম ছিল। এটা হচ্ছে 1900, আমি যদি ভুল না করি 1960 1960-র দিকে, 1970-র দিকে, 1971 আর 72-তে প্রথম এই মাইক্রোপ্রসেসরটা আসে। এর আগেও কিছু মাইক্রোপ্রসেসর আসছিল, কিন্তু এই ইন্টেল 8086কে মোটামুটি একটা ব্রেক থ্রু বলা যায়। মানে যতগুলো সিপিইউ আসছে তার মধ্যে প্রথম যে সিপিইউটা আসলে বর্তমান জেনারেশনের কাছাকাছি, অর্থাৎ এই দিকে ভালো একটা টুয়ার্ডস ফার্স্ট স্টেপ বলা যায়, যে ভালো একটা দিকে আগানো শুরু করছে এই মোটামুটি এই মাইক্রোপ্রসেসরটা থেকে। এটা আর এখন ব্যবহৃত হয় না, এটা খুবই পুরানো। সে যে বললাম যে প্রায় 72-73 সালের দিকে মনে ছিল এটা প্রথম। তো এখন এটা মোটামুটি আউটডেটেড হয়ে গেছে, কিন্তু হচ্ছে এইটাকে বেস ধরেই হচ্ছে পরবর্তীগুলো আসছে। সো যখন কম্পিউটার সায়েন্সে বেসিক ধরা হয় তখন এটা দিয়ে শুরু হয়। এটা যে আর্কিটেকচার ছিল সেটা দিয়ে আসলে আমাদের নতুন জেনারেশনের দিকে পা বাড়ানো শুরু হয়েছিল ইন্টেল 8086 থেকে। তো আমরা এর ফিচারগুলো আলোচনা করি। তো প্রথমে ছিল হচ্ছে যখন আমরা একটা মাইক্রোপ্রসেসর বা সিপিইউ নিয়ে কথা বলি তখনই আসলে বলা দরকার যে সেটা কত বিটের, অর্থাৎ একসাথে কত বিট নিয়ে কাজ করতে পারে। আমরা জানি যে হচ্ছে সকল কম্পিউটার বা সিপিইউ হচ্ছে বিট লেভেলে কাজ করে, বাইনারি ডিজিট নিয়ে কাজ করে। তাহলে আমাদের যে আমরা যে ডাটা রাখবো একসাথে কত ডাটা সিপিইউতে পাঠাবো, কত ডাটা যোগ বিয়োগ করা সম্ভব, এই যে টোটাল অ্যামাউন্টটা, এইটাকে আমরা বলছি এত বিট প্রসেসর। অর্থাৎ যদি এন বিট ডেটা একসাথে পাঠানো যায়, এন বিট ডেটা যদি আরেকটা এন বিট ডেটার সাথে যোগ করা যায়, অর্থাৎ যত বিট নিয়ে কাজ করবে ওই এন বিটটাকে আমরা বলতেছি হচ্ছে তত বিট এন বিট প্রসেসর। তো এই যে নর্মালি শুরুর দিকে প্রথম যখন কম্পিউটার সবে আসছে, সিপিইউ যখন তৈরি হচ্ছে, তখন শুরুর দিকে 4 বিট দিয়ে শুরু হয়েছিল। তারপরে 8 বিট, 8086-এ প্রথম হচ্ছে 16 বিট আসে। তো 16 বিট আসার কারণে 16 বিট আমরা জানি যে সিপিইউর মধ্যে অনেকগুলো ছোট ছোট কম্পোনেন্ট আছে। তার একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, অর্থাৎ যেখানে যোগ বিয়োগ এবং লজিক্যাল যেমন অ্যান্ড অর এই ধরনের কাজ করা হয়। তো এই 16 বিটের কারণে হচ্ছে ওইখানে 16 বিটের একটা নাম্বার আরেকটা 16 বিটের নাম্বারের সাথে যোগ করা, বিয়োগ করা, কিংবা এই লজিক্যাল যে অপারেশনগুলো ছিল অ্যান্ড অর এক্সর, এগুলো পারফর্ম করা সম্ভব হতো। একই সাথে এর মধ্যে হচ্ছে ওই যে আমরা মেমোরি হায়ারার্কিতে পড়ে আসছি যে শুরুতে মেমোরির একদম প্রথম স্টেপেই থাকে হচ্ছে রেজিস্টার, যেগুলো সিপিইউর মধ্যেই থাকে। তো তখন হচ্ছে 16 বিট রেজিস্টার, অর্থাৎ একটা রেজিস্টারে 16 বিট পর্যন্ত ডাটা একসাথে রাখা যেত। তো 8086ই প্রথম যেখানে 16 বিট এরকম এএলইউ সাপোর্ট দিত এবং 16 বিট রেজিস্টার রাখা যেত। দেন এখানে ইন্টারনাল ডেটা বাস ইউজ করা হতো আলাদা। ইন্টারনাল ডেটা বাসও ছিল হচ্ছে 16 বিটের, অর্থাৎ 16 বিট ডেটা একটা ডিভাইস থেকে বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাস করা যেত, এটা ইনপুট আউটপুটের জন্য পাঠানো যেত। তো এর জন্য 16 বিট ইন্টারনাল ডেটা বাস ইউজ করা হতো। যদিও অ্যাড্রেস, অর্থাৎ যেভাবে আমরা র্যামের লোকেশনকে আইডেন্টিফাই করতে পারি, সেই অ্যাড্রেসের জন্য আবার 16 বিট নয় 20 বিট ব্যবহার করা হতো। 20 বিট অ্যাড্রেস দিয়ে আমরা র্যামের পজিশনকে চিনতাম, কিন্তু ডেটা পাস করার জন্য আমার 16 বিট অর্থাৎ 16টা বিট আমি একসাথে পাস করতে পারতাম। এই আমাদের মোটামুটি ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটা ডেটা বাস ছিল, এই ডেটা বাসগুলো 16 বিটেরই ছিল। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ওই যে আমরা বলছিলাম যে আগের একটা অপারেটিং সিস্টেম পড়ানোর সময় আমরা বলছিলাম যে কম্পিউটারের স্পিড ক্লক সাইকেল দিয়ে নির্ধারণ করা হয় বা ক্লক রেট দিয়ে বোঝানো হয় যে কম্পিউটারের স্পিড বেশি না কম। এখন আমরা গিগা হার্টজে হিসাব করলেও ওই যুগে আসলে সবে মেগা হার্টজ দিয়ে হিসাব শুরু হয়েছিল, অর্থাৎ 1 সেকেন্ডে কতগুলো কাজ করা যাবে, কতগুলো সাইকেল, কতগুলো বিট 1 সেকেন্ডে দেওয়া সম্ভব। আমরা আবার একটু বলি, 1 সেকেন্ডে কতগুলো কম্পিউটারের ইউনিট সময় পার করা সম্ভব, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি অথবা ক্লক রেট। ঠিক আছে, আমরা বলছিলাম যে আমরা অপারেটিং সিস্টেম স্লাইডটা পড়ানোর সময় ইন ডিটেলসে ব্যাখ্যা করছিলাম যে আসলে এই দুইটা পার্থক্য কী, সাইকেল এবং ক্লক রেট কী জিনিস। আমরা বলছিলাম মানুষ যেমন সময় হিসাব করে ইউনিট ইউনিট সেকেন্ড দিয়ে, সিমিলারলি কম্পিউটারের হিসাব নিকাশ করার জন্য আর একটা মাধ্যম আছে, সেটার নাম হচ্ছে সাইকেল। তো দেখা যায় একটা যোগ করার জন্য হয়তো একটা সাইকেলের প্রয়োজন পড়তেছে, এই সাইকেলটাকে আবার মানুষের ভাষায় হিসাব করা সম্ভব যে একটা সাইকেল মানে হচ্ছে সে এত ন্যানো সেকেন্ড কিংবা এত পিকো সেকেন্ড, এইভাবেও হিসাব করা সম্ভব। তো
ওই যে সাইকেল ওইটা সাইজ দৈর্ঘ্য যত ছোট হবে তত বেশি সংখ্যক সাইকেল এক সেকেন্ডে পার করা সম্ভব, তাহলে আমাদের স্পিডও তত বেশি হবে। এর উপর ভিত্তি করে হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি নির্ধারণ করা হয়। তো 8086-এর 3টা ভার্সন ছিল এবং 3টা ভার্সনে 3 রকম ক্লক ফ্রিকোয়েন্সি ছিল, 5 মেগাহার্জ, 8 মেগাহার্জ এবং 10 মেগাহার্জ। কিন্তু এখন আমরা যেগুলো ইউজ করি i7, i5, i3, এগুলোতে নর্মালি দেখা যায় 2.5 থেকে 4 গিগাহার্জ পর্যন্ত সাপোর্ট দেয়। ওই সময় শুরুতে যখন কেবল মাইক্রোপ্রসেসর তৈরি হচ্ছে, সিপিইউ সবেমাত্র ফেমাস হচ্ছে, ওই সময় হচ্ছে 5 মেগাহার্জ, 8 মেগাহার্জ, 10 মেগাহার্জের মধ্যেই ছিল। এইগুলো হচ্ছে আমাদের 8086-এর বৈশিষ্ট্য। আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ইনস্ট্রাকশন কিউ ছিল, অর্থাৎ একসাথে কয়টা ইনস্ট্রাকশন সিপিউর কাছে লোড করে রাখা যাবে। ইনস্ট্রাকশন পারফর্ম করার জন্য শুধুমাত্র ইনস্ট্রাকশন লোড করলেই হয় না, সাথে আরও কিছু আনুষঙ্গিক কাজ কারবার পারফর্ম করতে হয়। তো যেহেতু ইনস্ট্রাকশনটাকে যদি আমি বেশি সংখ্যক র্যামে এনে লোড করে রাখতে পারি, বা র্যাম থেকে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে পারি যেখান থেকে দ্রুত সিপিইউতে সাপ্লাই দেওয়া যাবে, এই কাজটা যদি বেশি সংখ্যক ইনস্ট্রাকশনকে একসাথে এনে রাখা যায়, তাহলে আমাদের কম্পিউটারের পারফরমেন্স বৃদ্ধি পাবে। এইরকম 6টা ইনস্ট্রাকশন একসাথে লোড করে রাখা যেত 8086-এ, যেটা একটা প্লাস ফিচার ছিল, অর্থাৎ অ্যাডভান্টেজ ছিল। আরও কিছু ফিচার আছে, আমরা একটা বলে ফেলছি যে অ্যাড্রেস বাসের দৈর্ঘ্য ছিল 20 বিট, অর্থাৎ অনেক মেমোরি সাপোর্ট দিত। কতটুকু সাপোর্ট দিত? 1 মেগাবাইট। ওই সময় আসলে আমরা এখন 5 জিবি, 6 জিবি, 7 জিবি, 8 জিবি র্যাম ইউজ করি, ওই সময় আসলে 1 মেগাবাইট র্যাম মানে অনেক কিছু বোঝাইতো। তো এই 20 বিট অ্যাড্রেস বাস হওয়ার কারণে প্রায় 1 মেগাবাইটের মতো র্যাম আমরা সাপোর্ট দিত, সেভ করে রাখতে পারতাম। একই সাথে আমরা প্রায় 65,536, অর্থাৎ 2 টু দি পাওয়ার 16 ইনপুট আউটপুট ডিভাইস এর সাথে কানেক্ট করতে পারতাম। এগুলো হচ্ছে এর বেনিফিট ছিল এবং ভালো ফিচার ছিল। তারপরে হচ্ছে 16টা জেনারেল পারপাস রেজিস্টার, অর্থাৎ বিভিন্ন কাজ করার জন্য 16টা ডেডিকেটেড জেনারেল রেজিস্টার ছিল, যেগুলো বিভিন্ন ফাংশনালিটি ছিল, যেগুলো দিয়ে বিভিন্ন রকমের কাজ পারফর্ম করা সম্ভব ছিল। এগুলো 8086-এর প্লাস পয়েন্ট ছিল। আচ্ছা, এরপর আমরা যে স্লাইডটা আসবো, যে টপিকটা আসবো, সেটা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম, অর্থাৎ ভিতরটা দেখতে কীরকম ছিল। একটা 8086-কে যদি আমরা কিছু সিম্পল ইমেজ দিয়ে আঁকানোর চেষ্টা করি, তাহলে ভিতরটা দেখতে কীরকম ছিল। আমরা একটু খেয়াল করি যে এইটাকে আসলে দুইটা ভাগে ভাগ করা যায় পুরো আর্কিটেকচারটাকে। একটা হচ্ছে ইইউ এক্সিকিউশন ইউনিট, একটা হচ্ছে বিআইইউ বাস ইন্টারফেস ইউনিট। এই বাস ইন্টারফেস ইউনিটের কাজ হচ্ছে বাইরে থেকে ইনস্ট্রাকশন এনে এনে লোড করা, এই যে ইনস্ট্রাকশন কিউতে রেখে দেওয়া, এই ইনস্ট্রাকশন কিউ আবার বিভিন্ন রকম সেগমেন্টকে কাজ করায়। এই 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 যে কথাগুলো বলতেছি, এগুলো আরও ডিটেলসে এরপরের স্লাইডগুলো ব্যাখ্যা করা আছে। আমি অবশ্য ছবি দিয়েই ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে কি আছে, এই যে ইনস্ট্রাকশন কিউতে হচ্ছে, এই যে 6টা ইনস্ট্রাকশন কিউতে আমার প্রথমে এনে ইনস্ট্রাকশনগুলো লোড করে রাখা হয়, সেখান থেকে একটা একটা করে এই এক্সিকিউশন ইউনিটে পাঠানো হয় কাজটাকে পারফর্ম করার জন্য। সিপিইউ কাজটা করবে, আলটিমেটলি সিপিইউ কে করবে? সিপিইউর মধ্যে যে অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে, এইটাই সব কাজ কারবার করে। যত কম্পিউটার কাজ হয় সব অ্যারিথমেটিক লজিক ইউনিট দিয়েই হবে। তো একটা একটা করে ইনস্ট্রাকশন কিউ থেকে ইনস্ট্রাকশন নিয়ে নিয়ে পাঠিয়ে দেওয়া হবে। এর এর আগে এই যে ডাটা আনার কাজ, ডাটাগুলোকে সেভ করে রাখার কাজ, এই কাজগুলো করার জন্য হচ্ছে আমার সিপিইউর মধ্যে বাস ইন্টারফেস ইউনিট, যেখানে হচ্ছে এই যে ইনফরমেশনগুলো এনে কিউ এর মধ্যে সেভ করে রাখা হবে, ইনস্ট্রাকশনগুলোকে এনে কিউ এর মধ্যে সেভ করে রাখা হবে, এবং একই সাথে সেইগুলোকে বিভিন্ন প্রোগ্রাম, পুরো প্রোগ্রামটাকে সেখানে বিভিন্ন ভাগে ভাগ করে রাখা হয়েছে, অর্থাৎ অ্যাড্রেসগুলো যেমন 4টা সেগমেন্টে ভাগ করা হয়েছে: কোড সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট। আচ্ছা, এর প্রত্যেকটার নিজস্ব কিছু কাজ আছে, নিজস্ব কিছু ভূমিকা আছে। পুরোটা যদি আমি এখন ব্যাখ্যা করতে চাই, সেটা আমাদের মানে এই পুরো একটা ইন্টেল 8086 দিয়েই একটা সাবজেক্ট তৈরি। আমাদের একটা কোর্সই আছে, যা হচ্ছে মাইক্রোপ্রসেসর নামে একটা কোর্স আছে, যা পুরোটাই হচ্ছে এই একটা 8086ই পড়ায়। সুতরাং পুরোটা একটা সেকশন আর কি, সেকশন এটা পুরোটাই এই একটা 8086 দিয়ে পড়ায়। পুরোটা হয়তো এই কোর্সের মধ্যে ব্যাখ্যা করা সম্ভব না, অনেক জটিল হয়ে যাবে। আমরা সিম্পল কনসেপ্টের জন্য জাস্ট এই টার্মগুলোর নাম চিনে রাখবো এবং এগুলোর কোনটার ফাংশনালিটি কি সেটুকু বোঝার চেষ্টা করবো। আমরা কি বলতেছি যে প্রথমে হচ্ছে একটা পুরা সিপিইউ বা একটা মাইক্রোপ্রসেসরকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট, যার কাজ হচ্ছে বাইরের সাথে, মেমোরির সাথে, ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কানেকশন মেনটেন করে ওইখান থেকে ইনস্ট্রাকশনগুলো লোড করে নিয়ে আসা। সেই ইনস্ট্রাকশন লোড করার জন্য আমার আগে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাড্রেস লাগবে, আমার যে কোন জায়গায় ডেটা যাবে, কোন জায়গা থেকে ডেটা আসবে। ওই ডেটা আনার জন্য, অ্যাড্রেস সেভ রাখার জন্য আমার হচ্ছে কিছু মেমোরির দরকার হয়, কিছু রেজিস্টার দরকার হয়। ঠিক আছে, ওই ওই যে মেমোরি লোকেশন, ওই অ্যাড্রেসগুলো সেভ রাখার জন্য আমার কিছু রেজিস্টার দরকার হয়। এর জন্য আমার 4টা ডেডিকেটেড রেজিস্টার আছে, যার নাম হচ্ছে কোড সেগমেন্ট, তারপর হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, ডেটা সেগমেন্ট রেজিস্টার, আর হচ্ছে
এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার, এর সাথে আরেকটা আছে ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টার। এই পাঁচটা দিয়েই হচ্ছে আলটিমেট অ্যাড্রেসের ক্যালকুলেশনগুলো করা হয়। তারপরে এক্সিকিউশন ইউনিটে আমার যে টোটাল ইউনিটটা আছে সেখানে আছে হচ্ছে কন্ট্রোল ইউনিট, জেনারেল পারপাস রেজিস্টার। আমরা যে একটু আগে 8086 এর ফিচারের মধ্যে বললাম যে 16টা জেনারেল পারপাস রেজিস্টার আছে, তার কিছু হচ্ছে এখানে আছে যেগুলো তোমার হচ্ছে এএক্স বিএক্স সিএক্স ডিএক্স প্রত্যেকটারই আলাদা আলাদা কিছু কাজ আছে। তারপরে আছে হচ্ছে স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার, সোর্স ইন্ডেক্স, ডেস্টিনেশন ইন্ডেক্স। এইগুলো হচ্ছে আমার জেনারেল পারপাস রেজিস্টার। সাথে আছে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং আছে হচ্ছে ফ্ল্যাগ। ফ্ল্যাগ কি? একটা যোগ বিয়োগ করার সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। কখনো দেখা যাচ্ছে যে একটা রেজাল্ট মাইনাসে আসছে, কখনো হচ্ছে দেখা যায় যে রেজাল্ট এটা 8 বিট বা 16 বিটকে ছাড়াই চলে গেছে, ওভারফ্লো হয়ে গেছে। এই জিনিসগুলো ঘটছে কিনা বোঝার জন্য আমার কিছু নির্দিষ্ট বিট লাগে। এই বিটগুলো যেভাবে সাজানো হয়, যে জায়গায় সাজানো থাকে তাকেই বলা হয় হচ্ছে ফ্ল্যাগ। এই বাস ইন্টারফেস ইউনিট এবং এক্সিকিউশন ইন্টারফেস ইউনিট, সরি এক্সিকিউশন ইউনিট, এই দুইটা মিলিত হয়ে হচ্ছে আমার টোটাল মাইক্রোপ্রসেসর 8086 এর মাইক্রোপ্রসেসর সিপিইউটা তৈরি। আচ্ছা, তো এই মাত্র যে কথাগুলো বললাম ওগুলো পরবর্তী স্লাইডে ইন ডিটেলসে লিখে ব্যাখ্যা করা আছে। প্রাইমারি কম্পোনেন্ট হচ্ছে দুইটা, বাস ইন্টারফেস ইউনিট আর এক্সিকিউশন ইউনিট। আমার একই সাথে বাস ইন্টারফেস ইউনিটের মধ্যে 4টা সেগমেন্ট রেজিস্টার লাগে। কোড সেগমেন্ট রেজিস্টার, যার কাজ হচ্ছে কোডের শুরু কোথা থেকে সেটাকে সেভ করে রাখা। দেন হচ্ছে ডেটা সেগমেন্ট, দেন হচ্ছে এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার আর হচ্ছে স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার। এগুলো শুধুমাত্র কি কাজ করে জানলেই হবে, আমাদের এগুলোর ইন ডিটেলস যাওয়ার দরকার নাই, কারণ হচ্ছে আমাদের এই কোর্সের বাইরে চলে যাবে তাহলে টপিক। আমরা শুধুমাত্র নামগুলো আর জাস্ট সামারি একটা যে কি কাজ করে এটা জানলেই আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, সামহাও এখানে খুব হিজিবিজি অবস্থা আসছে। তো আমি হচ্ছে প্রিন্টের জন্য আরেকটা অন্য একটা ফিচার ইউজ করে দিছি, অন্য একটা থিম ইউজ করে আরেকটা বানায় রাখছি, স্লাইড বানায় রাখছি। ওইটাই হচ্ছে ওয়েবসাইটে আপলোড করা আছে, ওইটা নামায় নিয়ে দেখলেই হয়ে যাবে। ওকে ফাইন। আচ্ছা, বাস ইন্টারফেস ইউনিটের মধ্যে আরেকটা হচ্ছে যে ইনস্ট্রাকশন ইউনিট, যেখানে আমরা বললাম যে এখানে এনে হচ্ছে ডেটা একসাথে অনেকগুলো ইনস্ট্রাকশন সেভ করে রাখা হয় যাতে দ্রুত সিপিইউকে সাপ্লাই দেওয়া যায়। এই যে দ্রুত সিপিইউকে সাপ্লাই দেয় এর নামে হচ্ছে পাইপলাইনিং। এটাই হচ্ছে পাইপলাইনিং। এই ম্যাকের ওয়ার্ডে খোলার কারণে সম্ভবত এরকম লেখাগুলো মিলে গেছে। আমি আশা করি আমরা ওয়েবসাইটে যেটা দেওয়া আছে ওইটা যদি উইন্ডোজে খোলা হয় তাহলে আশা করি এই সমস্যাটা হবে না। তারপরে যদি প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে নক করলে, আমাকে দেখাইলে আমি এটা ঠিক করে দিতে পারবো। আচ্ছা, তো আমরা আবার শুরু করি, ফিরে যাই। আমরা বলতেছিলাম ইনস্ট্রাকশন কিউ। এটা হচ্ছে যে ওই যে একসাথে অনেকগুলো ইনস্ট্রাকশন যদি আমি লোড করে রাখি যাতে আমি পরবর্তীতে হচ্ছে দ্রুত সিপিইউকে সাপ্লাই দিতে পারি, যাতে আমার প্যারালাল কিছুটা পুরোটা প্যারালাল প্রসেসিং করা যায় না 8086 এ, হালকা প্যারালাল প্রসেসিং করা সম্ভব হয়, যার নাম আমরা দিচ্ছি হচ্ছে পাইপলাইনিং। এটা বাস ইন্টারফেসের অংশ। আচ্ছা, এরপরে আছে এক্সিকিউশন ইউনিট। এক্সিকিউশন ইউনিটের মধ্যে আছে হচ্ছে কন্ট্রোল ইউনিট, অর্থাৎ ইনস্ট্রাকশন কই যাবে, ডেটা কই যাবে, এই জিনিসগুলো কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে কন্ট্রোল ইউনিটের। এই সময় কোন রেজিস্টারে কি ভ্যালু থাকবে, কোন ফ্ল্যাগে কি ভ্যালু আছে সেগুলোকে রিসেট করা, এই জিনিসগুলো হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ। দেন এর মধ্যে আবার কিছু এক্সট্রা রেজিস্টার ইউজ করা হয় এই এক্সিকিউশন ইউনিটের মধ্যে, যেমন হচ্ছে এএক্স বিএক্স সিএক্স ডিএক্স। এএক্স হচ্ছে অ্যাকুমুলেটর বলা হয়, বিএক্স হচ্ছে বেস রেজিস্টার, সিএক্স হচ্ছে কাউন্টার রেজিস্টার আর ডিএক্স হচ্ছে ডাটা রেজিস্টার। এর প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশনালিটি আছে, কিন্তু এই পুরো ডিটেলস বলতে গেলে আসলে অনেক জটিল হয়ে যাবে। আমরা শুধু নামটা চিনি, তাদের কাজগুলো নামটা চিনে রাখার চেষ্টা করবো, তাহলেই হবে। আচ্ছা, যদি কারোর ইন ডিটেলসে পড়ার ইচ্ছা হয় বা জানার ইচ্ছা হয়, এই টপিকগুলো লিখে সার্চে দিলে অ্যাকুমুলেটর কী কাজ করে, বেস রেজিস্টার কী কাজ করে লিখে সার্চ দিলেই গুলো চলে আসবে। আচ্ছা, এক্সিকিউশন ইউনিটের আরও দুইটা ফিচার আছে, যার একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এই নামটা আমরা এইচএসসিতেও শুনে আসছি যে অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজই হচ্ছে যোগ বিয়োগ, তারপরে হচ্ছে লজিক্যাল যে কাজগুলো আছে যেমন অ্যান্ড গেট, অর গেট, এই কাজগুলো পারফর্ম করা। এবং হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার কাজ আমরা এইমাত্র বললাম যে ওই যে কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের পরে, একটা কাজ পারফর্ম করার পরে, একটা টাস্ক পারফর্ম করার পরে অনেকগুলো ঘটনা ঘটে, যেমন সাইন বিট চেঞ্জ হয়ে যেতে পারে, তারপরে হচ্ছে আমার হঠাৎ করে রেজাল্টটা 0 হয়ে গেল। তো এই ঘটনা যদি ঘটে তাহলে বাইরের যে ডিভাইসগুলো আছে তাকে সিগন্যাল পাঠানোর জন্য বা বোঝানোর জন্য, কিংবা প্রোগ্রামারকে বোঝানোর জন্য, যে সফটওয়্যারটা লিখতেছে তাকে বোঝানোর জন্য অনেকগুলো বিট ইউজ করা হয়। এই বিটগুলো যে এখানে সেভ করে রাখা হয় তার নামই হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। আচ্ছা, তো এক্সিকিউশন ইউনিটের আরও 4টা
স্পেসিফিক রেজিস্টার লাগে, যেমন হচ্ছে এসপি স্ট্যাক পয়েন্টার, তারপর একটা হচ্ছে বেস পয়েন্টার, সোর্স ইন্ডেক্স, ডেটা ইন্ডেক্স। কি কাজে লাগে ওই যে বললাম যে আমরা এই ডিটেলসে এদের কাজ পড়াবো না, তোমার জানতে ইচ্ছা করলে অবশ্যই এগুলোর নাম লিখে সার্চে দিলেই চলে আসবে। আপাতত জাস্ট আমরা নাম জেনে রাখি তাহলে হচ্ছে। তাহলে আমাদের মোটামুটি ইন্টেল 8086 কমপ্লিট হয়ে গেল। আমরা আসলে এই ইন্টেল 8086 এই সিলেবাসের মধ্যে আসেই না, এটা খুব অ্যাডভান্স লেভেলের টপিক একটা কম্পিউটারের মধ্যে পড়ে। তারপর আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি যে একটা কম্পিউটারে কী কী থাকে, একটা মাইক্রোপ্রসেসর বা সিপিইউতে কী কী থাকে, জাস্ট সেইটুকু দেখানোর চেষ্টা করছি। পুরো কাজটা পড়াতে গেলে, ফাংশনালিটি পড়াতে গেলে একটা সেকশনই লাগবে শুধুমাত্র 8086 নিয়ে। আমরা তো ডিটেলসে যাবো না, আমাদের জাস্ট ফিচারগুলো শিখে রাখলেই হচ্ছে যে হ্যাঁ আমার এই জিনিস প্রয়োজন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের টপিক 7-এর রিভিশন শেষ করলাম। আমরা এর পরবর্তীতে নতুন টপিক পড়াবো, নতুন টপিকে যাবো।